আমরা কতদিন বসার পরে তাদের কানে যাবে সেটাও আমাদের জানা নেই। তবে আমার কথা হচ্ছে একটাই, যে যারা কিনা রাস্তাঘাটে রিক্সা চালায়, ভ্যান চালায় কিংবা ফুটপাতে বসে ভিক্ষা করে, তারা কিভাবে এই ভ্যাট ট্যাক্স যেভাবে বাড়িয়েছে এটা কিভাবে এরা সহ্য করবে? আমার প্রশ্ন আপনাদের কাছে। বাংলাদেশে একটা তথ্য দিই আপনাদেরকে, আমি গতকাল বলার চেষ্টা করেছি, আজকেও আমি আবার আরেকবার বলি, যেহেতু প্রতিদিন নতুন নতুন মিডিয়ারা আসছে, তা আপনারা বিষয়টা জানেন না, একটু জানাই দিই। আমাদের বাংলাদেশে প্রতি মিনিটে প্রতি 7 মিনিটে একটি করে গাড়ি বাজারে নামার জন্য অনুমোদন পায়। তাহলে ঘন্টায় কয়টা হয়? প্রতিদিন পার ডে 24 ঘন্টায় কয়টা গাড়ি আপনার বাংলাদেশের মার্কেটে আসছে, এটা আপনাদেরকে জানা উচিত। তাহলে এতগুলো গাড়ির জন্য অনুমোদন দিতে পারে, এই গাড়িগুলোর উপরে ভ্যাট ট্যাক্স বাড়ানো দরকার। কারণ আমরা রিক্সায় চড়ি, আমরা বাসে চড়ি, এদের মতো প্রাইভেট কারে চড়ার সক্ষমতা আমাদের নাই, তাই না দাদা? আমাদের আছে কি? নাই। এরপরে আরো একটা কথা আমি বলি, গতকালে বলেছি, আজকে আবার বলছি, আমাদের বাংলাদেশে অর্ধেক নারী। এই নারীদের নিত্য প্রয়োজনীয় পণ্য হচ্ছে স্যানিটারি ন্যাপকিন। এই স্যানিটারি ন্যাপকিন বিলাসী পণ্য হিসেবে বাংলাদেশ সরকার তালিকাভুক্ত করে রেখেছে। আমার বাংলাদেশের নাগরিক যেহেতু অর্ধেক, এই অর্ধেক নাগরিকের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিভাবে বিলাসী পণ্য হয় আমার জানা নেই। এই বিলাসী পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করে উচ্চ মূল্য ভ্যাট বসিয়েছে। আমি এই প্রেস ক্লাবের সামনে বসে রক্তচোষা শুল্ক সিদ্ধান্ত আমি বাতিল চাই। কথা বলবে আমাদের ভাবিন্দার ভাই, তাকে অনুরোধ করছি। হ্যাঁ, সবাই বলুন। একটা সংবাদ দেখেছেন, সংবাদটা হলো গ্রামীণ ব্যাংকের 5 বছরের কর অব্যাহতি এবং 600 কোটি টাকা অব্যাহতি। নিজের ব্যাংকের 600 কোটি টাকা মাফ করে নিয়ে জনগণের উপরে শুল্ক বাড়ায় দিচ্ছেন। আমার কথা, আপনি আপনার ব্যাংকের কর মাফ করলেন কেন? অন্য কেউ যদি ক্ষমতায় থাকতো এটা কি মাপ পাইতেন? তাহলে অন্য কেউ থাকলে মাপ পাওয়া যায় না, আপনি থাকলে মাপ পাওয়া যায়। এইটাই তো অন্যায়ের একটা মানদণ্ড। আপনি 12,000 কোটি টাকা বাংলাদেশের নাগরিকদেরকে নেওয়ার ব্যবস্থা করলেন। একটু আগে একটা ছাত্র প্রতিনিধিকে এখানে পাঠাইছে, বলছে আমাদের এই প্রোগ্রাম নাকি যৌক্তিক না। যৌক্তিক না, ছাত্র প্রতিনিধিদের আলগা ইনকামের কারণে চর্বি বাড়ছে, ওই জন্য এই শুল্ক বৃদ্ধিকে তারা যৌক্তিক মনে করতেছে না, যৌক্তিক মনে করতেছে না এখন, এবং বোঝানোর চেষ্টা করছে আমরা নাকি বুঝতেছি না। শুল্ক বৃদ্ধি নাকি প্রয়োজন আছে। আমি জিজ্ঞাসা করলাম কেন প্রয়োজন আছে, উত্তর দিতে পারে না। আমাকে উল্টো বলে যে আপনার আন্দোলন কেন যৌক্তিক বলেন? আমাদের কাছ থেকে কর নেবে, শুল্ক নেবে, আমরা প্রতিবাদ করব, এটার নাকি যৌক্তিকতা প্রমাণ করা লাগবে ওদের কাছে। ওদের কাছে যৌক্তিকতা প্রমাণ করা লাগবে। চিন্তা করতে পারেন ওরা কারা, কই থেকে আসছে? চর্বি বাড়ায় গেছে, জেলায় জেলায় চাঁদাবাজি করছে। সুনামগঞ্জের SR সোহেল চাঁদাবাজি করার কারণে লিফলেট বিতরণের নামে চাঁদাবাজি করছে, গ্রেপ্তার হয়েছে। কোন কমিটির বলবো না, কারা চাঁদাবাজি করছে আপনারা জানেন। তাদের বিরুদ্ধে স্লোগান হচ্ছে চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না। আমাদের স্পষ্ট কথা, যারা চাঁদাবাজি করছেন তাদের কাছে এই শুল্ক সমস্যা নাও হইতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণের কাছে এই শুল্ক বড়ই সমস্যার কারণ। কারণ 900 টাকার একটা কাপড় তাকে 1100 টাকায় কিনতে হচ্ছে, 1000 টাকার কাপড় 1300 টাকায় কিনতে হচ্ছে। তার তো বেতন বাড়ে নাই, তার তো ইনকাম বাড়ে নাই, রিক্সাওয়ালার রিক্সা ভাড়া তো বাড়ে নাই, তাহলে তারা এই অতিরিক্ত খরচ দেবে কই থেকে? আমরা লাগাতার 3 দিন এখানে বসে আছি। ওরা ভাবছিল যে 2-3 দিন আন্দোলন করবে, পরে এখান থেকে উঠে যাবে। আমাদের স্পষ্ট কথা, আমরা উঠে যাওয়ার জন্য বসি নাই। আমাদের কথা হলো এই শুল্ক ছাড়া বাংলাদেশ যেভাবে চলছে, বাংলাদেশ ওইভাবেই চলুক। চলুক না, সমস্যা কি?
আপনারা অতিরিক্ত এই শুল্ক আরোপ করে আমাদেরকে অতিরিক্ত কোন সেবা দিতে চান? কোন সেবা? সরকারি আমলাদের বেতন বাড়ায় দিবেন? সরকারি আমলাদের বেতন বাড়ায় দিবেন আমাদের উপর শুল্ক চাপায় দিয়া? হ্যাঁ, গতকালকে একজন বিশ্লেষক বলছিল এতগুলো মন্ত্রণালয় কেন, এতগুলো দপ্তর কেন, এদেরকে কেন বসে বসে খাওয়াতে হবে? এরা বাংলাদেশের কি সেবা দেয়? নাগরিকদেরকে কি সেবা দেয়? বাংলাদেশ যদি ডিজিটাল হয়, তাহলে ডিজিটাল হইলে লোক কম লাগে না বেশি লাগে? লোক আরো বেশি লাগাচ্ছে। তাহলে কি কথা ছিল? ডিজিটাল হবে, একজন একজন আবেদন করবে অনলাইনে, কোনো ব্যক্তির প্রয়োজন হবে না। কিন্তু একবার অনলাইনে ফর্ম পূরণ করা লাগতেছে, আর একবার অফলাইনে গিয়ে সেটাকে জমা দেওয়া লাগতেছে। সেটা জমা দেওয়ার জন্য আবার 3 জন রাখা দিছে। এইটা হলো ডিজিটাল বাংলাদেশ না? এটা শেখ হাসিনা করেছিল। আমার কথা, এখনকার যে সরকার, এই সরকার হলো ফেরেশতারা বসে আছে, আল্লাহর ওলিরা বসে আছে। তাহলে কেন অতিরিক্ত ব্যয় হবে? এখন তো দুর্নীতি বন্ধ হওয়ার কথা ছিল, এখন কেন অতিরিক্ত শুল্ক লাগবে? আমার কথা, আমাদের এখানে 7.5% থেকে 15% শুল্ক করছে, 5% থেকে 15% করছে, 10% ছিল 20% করছে। 100টা আইটেমে শুল্ক বাড়াইছে, এখন হয়তো বা 5টা আইটেমে আমাদের চিল্লাচিল্লির কারণে শুল্ক কমাইবে। আমার কথা, আপনারা এটা বাড়াতে পারবেন না, একটা আইটেমও বাড়াতে পারবেন না, কোনো আইটেমে বাড়াতে পারবেন না। আপনারা দুর্নীতি নিয়ন্ত্রণ করেন, যে শুল্ক ধার্য আছে ওইটা আদায়ের ব্যবস্থা করেন। আমরা কি দেখি, চট্টগ্রামে ঘোষণা দিয়েছে ময়দা আনবে, ভিতরে আনতেছে সিগারেট, ঘোষণা দিয়েছে সিগারেট আনবে, ভিতরে দিয়েছে মদ। এইভাবে নানাভাবে শুল্ক ফাঁকি দিচ্ছে, আর এখানে শুল্ক আদায়ের কর্মকর্তারা সেই চুরি করছে। এই চোরগুলোর চুরি বন্ধ না করে আপনারা আমাদের কাছ থেকে আরো শুল্ক নেওয়ার ব্যবস্থা করছেন। আমরা এই শুল্কগুলো বৃদ্ধি করতে দেব না। আজকে 3য় দিন আমাদের এই প্রতিবাদ চলছে। আমরা কোনোভাবেই এই রক্ত চোষা শুল্ক আমরা করতে দেব না। স্পষ্ট হিসাব, খাদ্যপণ্যে শুল্ক বাড়াতে দেব না, কাপড়ের উপরে শুল্ক বাড়াতে দেব না, ওষুধের উপরে শুল্ক বাড়াতে দেব না। আপনারা যদি বাড়ান তাহলে সিগারেটের উপর শুল্ক বাড়ান। এই সিগারেট কোম্পানিগুলো প্রতি বছর হাজার হাজার মানুষকে ক্যান্সার আক্রান্ত করছে, একজনের ক্যান্সারের চিকিৎসার দায়িত্ব এরা নেয় নাই। এদের সরকার এই ক্যান্সারের, এই সিগারেটের শুল্ক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করছে, কোনোদিন কোনো ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার দায়িত্ব এরা নেয় নাই। তাহলে চিকিৎসার দায়িত্ব নেবেন না, সিগারেট থেকে শুল্ক কেন নেন? শুল্ক যেহেতু নেন, সিগারেট যেহেতু বিক্রি করেন, ক্যান্সার আক্রান্ত হওয়ার জন্য ক্যান্সার আক্রান্ত রোগীদের দায়িত্ব নিতে হবে। এর সম্পূর্ণ দায়িত্ব আপনাদের এই পলিসি